প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করেছি। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে আমাকে বের করতে হবে F1 ও F2 স্থানে কেভিএ এসি অর্থাৎ শর্ট সার্কিট কেভিএর মানটা কত হবে। শিক্ষার্থীরা চলো আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা একটু বুঝে আসি। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এখানে দুইটা জেনারেটর দেওয়া আছে, জেনারেটর 1 জেনারেটর 2। দুইটা রেটিং ভিন্ন আছে, একটা হচ্ছে 6000 কেভিএ আর একটা হচ্ছে 8000 কেভিএ, এবং রিঅ্যাকট্যান্সের পরিমাণও ভিন্ন, একটা 10% রিঅ্যাকট্যান্স আর একটা হচ্ছে 12% রিঅ্যাকট্যান্স। সেম এরকম এখানে দুইটা ট্রান্সফর্মার দেওয়া আছে, অর্থাৎ জেনারেটর 1 এর সাথে সিরিজে একটা ট্রান্সফর্মার দেওয়া আছে, তার কেভিএ 7500, এবং জেনারেটর 2 এর সাথে আরেকটা ট্রান্সফর্মার দেওয়া আছে সিরিজে, সেটা হচ্ছে 5000 কেভিএ এর একটা ট্রান্সফর্মার। তাদেরও রিঅ্যাকট্যান্স ভিন্ন দেখছি, কিন্তু এদের কিন্তু ভোল্টেজ রেটিং কিন্তু একই। এইটা দেখো 66 হচ্ছে এই পাশে, আর ওই পাশে হচ্ছে কত 33 কেভি। আবার দেখো এখানে 66 আর ওই পাশে কত 33। রেটিং দুইটা এক, কিন্তু এই ট্রান্সফর্মার দুইটার পাওয়ারের পরিমাণ কম বেশি আছে। ওকে, এবার দেখো এখান থেকে ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য, এখান থেকে এইটুকু পর্যন্ত ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য হচ্ছে 50 কিলোমিটার। এখন এই ট্রান্সমিশন লাইনের মধ্যে দুইটা স্থানে ফল্ট হয়েছে। এই যে একটা ফল্ট F1 আর একটা ফল্ট হচ্ছে F2, আর এগুলো হচ্ছে ট্রান্সমিশন লাইনের কনস্ট্যান্ট বা ধ্রুবক। কি কি ধ্রুবক আছে এই লাইনে? একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাকটেন্স আছে। নর্মালি আমার রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের মান আলাদা দেয়া থাকতো, কিন্তু এখানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের মান আলাদা না দিয়ে এখানে একটা ইম্পিডেন্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা কি জানি? আমরা জানি Z হচ্ছে ইম্পিডেন্স, এটা হচ্ছে R প্লাস জে অফ এক্স। তাহলে এইটা R হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে R, আর জে এই জে, আর এক্স হচ্ছে একটু অন্যদিকে চলে গেল, এক্স হচ্ছে এইটা। তারপর আমি বলতে পারছি R এর মান হচ্ছে 0.1 আর জে এর মান হচ্ছে 0.3। এইটা কিন্তু সরাসরি ওহমে দেওয়া নেই। ওহমে যদি সরাসরি দেওয়া থাকতো তাহলে একটা কিলোমিটারের মানটা এখানে দেওয়া থাকতো না। যেহেতু কিলোমিটারের মান দেওয়া আছে, আমরা ধরেই নিব যে এই 0.1 এটা হচ্ছে প্রতি কিলোমিটারের জন্য, তার মানে এইটা রেজিস্ট্যান্স পার কিলোমিটার, আর রিঅ্যাকট্যান্স এটা কত হবে পার কিলোমিটার। প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স, প্রতি কিলোমিটারের রিঅ্যাকট্যান্স এখানে দেয়া আছে। এখন আমাদের কাজটা কি? এই গাণিতিক সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই, সবার প্রথমে কি করতে হবে? আমাকে একটা বেস কেভিএ চুজ করতে হবে, পছন্দ করতে হবে, নির্বাচন করতে হবে। নিজের মন মতো নির্বাচন করতে পারো, কোনো সমস্যা নেই। আমি ধরলাম এই যে পুরো সিস্টেম, তার বেস কেভিএ ধরবো হচ্ছে 8000 কেভিএ। তাহলে লিখলাম কেভিএ বেস, কেভিএ বেস সেটা কত 8000। আর এটা কি করলাম? আমি মনে করি বা ধরি। তাহলে এই অংশটুকু শেষ। এবার রেজিস্ট্যান্সের কাজটা করে নিই। দেখো রেজিস্ট্যান্স ছিল আর ছিল প্রতি কিলোমিটারের জন্য কত 1, কিন্তু এখানে কয় কিলোমিটার দেওয়া আছে? 50 কিলোমিটার। তাহলে এটা 50 দিয়ে গুণ করে নিই, 5 ওহম। আর এখানে এক্স এর ভ্যালুটা চিন্তা করো, প্রতি কিলোমিটারের জন্য কত 0.3, 50 কিলোমিটারের জন্য কত 15 ওহম। এইটা হচ্ছে তাদের ট্রান্সমিশন লাইনের সেলফ রিঅ্যাকট্যান্স, সেলফ রেজিস্ট্যান্স বা সেলফ রিঅ্যাকট্যান্স। এটা কিন্তু বেস কেভিএর সাপেক্ষে এখন আমরা মানটা বের করি নাই। আমরা যখন বেস কেভিএর সাপেক্ষে কোনো কিছুর মান বের করব, তখন কখনোই এদের মান ওহম দিব না। কি দিব? পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা কত। তখন কিন্তু এই মানটা আমাদের ব্যবহার করা যাবে না, মানে এই এককটা ব্যবহার করা যাবে না। এবার আসো আমি প্রত্যেকটার পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স বের করব বেস কেভিএর সাপেক্ষে। তাহলে দেখো আমি লিখছি এখানে বেস কেভিএ এর সাপেক্ষে প্রত্যেকটা রিঅ্যাকট্যান্স বের করব। তাহলে জেনারেটরের এই যে রিঅ্যাকট্যান্স দাও সেটা কি রিঅ্যাকট্যান্স? এটা তো সেলফ রিঅ্যাকট্যান্স। এই যে রিঅ্যাকট্যান্স দাও সেটা কি রিঅ্যাকট্যান্স? এটা তো সেলফ রিঅ্যাকট্যান্স। 6000 কেভি এর জন্য সেলফ রিঅ্যাকট্যান্স হচ্ছে 10%, 8000 কেভি এর জন্য সেলফ রিঅ্যাকট্যান্স হচ্ছে 12%। তাহলে এটা হচ্ছে ওদের নিজস্ব একটা কেভিএ, কিন্তু আমি যে বেস কেভিএ ধরেছি 8000, সেই সাপেক্ষে
এদের রিঅ্যাকট্যান্স কত হবে সেটা আমি বের করছি। প্রথমে বের করব G1, তাহলে এই যে x, এখানে G1, x মানে রিঅ্যাকট্যান্স অফ জেনারেটর 1। এখানে তুমি যদি চাও পার্সেন্টেজ দিতে দেবে, কোনো সমস্যা নেই। ফর্মুলাটা হচ্ছে উপর হবে সেলফ রিঅ্যাকট্যান্স ইনটু বেস কেভিএ আর নিচে হবে রেটেড কেভিএ। তাহলে আমি জেনারেটর 1 এর কথা চিন্তা করছি, তার সেলফ রিঅ্যাকট্যান্স কত 10 আর তার বেস কেভিএ কত 8000। নিচে হচ্ছে রেটেড কেভিএ, মানে ওই জেনারেটর গায়ে কত কেভিএ পাওয়ার লেখা আছে, কত কেভিএ সেটা 6000। টোটাল যদি ক্যালকুলেশন করি এর ভ্যালু আসবে 13.33%। এটা হচ্ছে জেনারেটর 1 এর রিঅ্যাকট্যান্স এর সাপেক্ষে বেস কেভ এর সাপেক্ষে। এবার খুব দ্রুত করে ফেলবো। জেনারেটর 2 x জেনারেটর 2 সেটা কি হবে সেলফ রিঅ্যাকট্যান্স কত 12 ইনটু বেস কেভিএ 8000, রেটেড কেভিএ কত 8000। তার টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এর মানটা পাবো 12%। তাহলে G1 G2 শেষ। এবার T1 T2 বের করি, ট্রান্সফরমার 2 এর মান আমি এখানে লিখছি। তাহলে x, এখানে তুমি যদি পার্সেন্টেজ দিতে চাও দিবে পার্সেন্টেজ অফ x T1, সেলফ রিঅ্যাকট্যান্স কত 5, বেস কেভিএ 8000, সেলফ কেভিএ কত, সেলফ কেভিএ অথবা রেটেড কেভিএ বলতে পারি আমি এটাকে। ওকে, তাহলে এইটুকু যদি ক্যালকুলেশন করি ভ্যালু আসবে 5.33%। এগুলো প্রত্যেকটা পার্সেন্টেজ। এরপরেরটা পার্সেন্টেজ অফ XT2, এটা কত এই দ্বিতীয়টা, তাহলে এর সেলফ রিঅ্যাকট্যান্স 6, রেটেড কেভিএ 8000 আর সেলফ কেভিএ কত 5000। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে এর ভ্যালু আসবে 9.6%। তাহলে আমি কি করলাম এই অংশটুকু অলরেডি বেস কেভ এর সাপেক্ষে রিঅ্যাকট্যান্স বের করে ফেললাম। এখন আমার রিঅ্যাকট্যান্স বের করা বাকি, কার এই রেজিস্ট্যান্সের আর হচ্ছে এই রিঅ্যাকট্যান্সের বেস কেভ এর সাপেক্ষে ভ্যালু বের করা বাকি আছে। বেস কেভ এর সাপেক্ষে শতকরা রেজিস্ট্যান্স, পার্সেন্টেজ অফ রেজিস্ট্যান্স, এটার ফর্মুলাটা হচ্ছে, ফর্মুলাটা আমি একটু লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে বেস কেভিএ অথবা কেভিএ বেস ইনটু রেজিস্ট্যান্সের মান আর নিচে থাকবে 10 ইনটু কেভি স্কয়ার। কেভি বলতে এখানে কেভিএল মানে হচ্ছে লাইন ভোল্টেজ। তাহলে আসলে মানটা কত দেখো, কেভিএ বেস কেভিএ কত 8000 আর রেজিস্ট্যান্সের মান কত পেলাম আমরা 5, 10 ইনটু কেভি, অর্থাৎ এই ট্রান্সমিশন লাইনের যে ভোল্টেজটা সেটা কত, লাইন ভোল্টেজ কত, লাইন ভোল্টেজ এখানে দেওয়া আছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রান্সফরমারের আউটপুট যেটা সেটা কিন্তু 33 কেভি, মানে এই ট্রান্সমিশন লাইনের সাথে যুক্ত, অর্থাৎ এখানে ট্রান্সফরমারের আউটপুট হচ্ছে 33 কেভি। তার মানে এই পাওয়ারটাই এখান থেকে এই ভোল্টেজটাই দিক থেকে সাপ্লাই হচ্ছে লাইনের মধ্যে, তাহলে এই লাইনের ভোল্টেজ হচ্ছে 33 কেভি। তাহলে এখানে আমি লিখে দিই 33 হোল স্কয়ার, ক্যালকুলেশন করে মান পাবো 3.67%। সেম ভাবে বের করব হচ্ছে আমরা কি রিঅ্যাকট্যান্স, শতকরা রিঅ্যাকট্যান্স। তাহলে আমি এটাকে L লিখি XL, তাহলে বোঝা যাবে যে ট্রান্সমিশন লাইনের, এটাকে আমি L লিখতে পারি চাইলে। আচ্ছা, প্রথমে কি আছে কেভিএ ছিল কত 8000 ইনটু রিঅ্যাকট্যান্সের ভ্যালু কত 15 আর নিচে এখানে 10 ইনটু কেভি, লাইন কেভি মানে লাইন ভোল্টেজ 33 হোল স্কয়ার, এই কষ্ট ক্যালকুলেশন করে মান পাবো 11%। আমি পুরো সিস্টেমের কি করলাম, বেস কেভের সাপেক্ষে শতকরা রিঅ্যাকট্যান্সের মানগুলো এবং শতকরা রেজিস্ট্যান্সের মানগুলো বের করে ফেললাম। এখন আমার কাজটা হচ্ছে এই ফল্ট বিন্দুতে শর্ট সার্কিট কেভিএ নির্ণয় করা। শিক্ষার্থীরা একটা জিনিস চিন্তা করো, আমি যেই বিন্দুতেই শর্ট সার্কিট কেভিএ বা শর্ট সার্কিট কারেন্ট বের করি না কেন, সেই বিন্দু পর্যন্ত মোট রিঅ্যাকট্যান্স কত সেটুকু আমাকে যোগ করতে হবে। অর্থাৎ আমি যদি এই F1 বিন্দুতে ফল্ট ক্যালকুলেশন করি, তাহলে আমার জেনারেটিং স্টেশন থেকে এই F1 এর আগ পর্যন্ত যে রিঅ্যাকট্যান্স সেটা আমাকে যোগ করতে হবে। আবার আমি যদি F2 তে ক্যালকুলেশন করি, তাহলে জেনারেটিং স্টেশন থেকে শুরু করে F2 পর্যন্ত টোটাল রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্সের মান আমাকে যুক্ত করে বা যোগ করে তারপর আমাকে কিন্তু শর্ট সার্কিট কেভিএ বা শর্ট সার্কিট এমভিএ বা শর্ট সার্কিট কারেন্ট সেগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমি এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে এইটাকে একটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামে রূপান্তর করছি। শিক্ষার্থীরা, আমার গাণিতিক ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটাকে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামে রূপান্তর করছি। দেখো, এইটা জেনারেটর, আমরা জানি জেনারেটরের এই প্রান্তটা হচ্ছে পজিটিভ থাকে
এবং এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ ধরবে। এখন দেখো তাহলে এটা পজিটিভের সাথে একটা ট্রান্সফর্মার লাগানো আছে, তার মানে দেখো এটা হচ্ছে একটা জেনারেটর 1 এর রিঅ্যাকট্যান্স, তার সাথে ট্রান্সফর্মার কি আছে, সিরিজে আছে, তাহলে এটা বললাম হচ্ছে ট্রান্সফর্মার 1 এর রিঅ্যাকট্যান্স, তাহলে T1। এখানে আমি কি দেব, একটা x, এখানে একটা x। এরপর সেম অবস্থার নিচে এখানে কি হবে, এইটুকু ভ্যালু, এটা হচ্ছে x অফ G2, আর এখানে x অফ T2 ট্রান্সফর্মার রিঅ্যাকট্যান্স। আমি জাস্ট খালি এদের অবস্থানটা রিঅ্যাকট্যান্সের মাধ্যমে প্রকাশ করছি। এখানে দেখো একটা রেজিস্ট্যান্স আছে, এই যে রেজিস্ট্যান্স, এটাকে রিঅ্যাকট্যান্সে রূপান্তর করলাম। এইটা একটা এখানে তো একটা রিঅ্যাকট্যান্স ছিল, এটাকে আমি রূপান্তর করলাম এখানে। রেজিস্ট্যান্সকে কখনো রিঅ্যাকট্যান্সে রূপান্তর করা যায়, রেজিস্ট্যান্স ধরো রেজিস্ট্যান্সই থাকলো, ওকে, আর রিঅ্যাকট্যান্স যতগুলো আছে সবগুলো আমরা রিঅ্যাকট্যান্সের মাধ্যমে রূপান্তর করব। তাহলে এই ছিল আর কি মূলত আমার টোটাল অংশ। এরপর দেখো আমি কি করলাম, এইটার ভ্যালু পেয়েছিলাম কত, 13.33 বেস কেবের সাপেক্ষে, আর এইটার ভ্যালু পেয়েছিলাম আমি 12%। এরপর এইটার ভ্যালু দেখো 5.33%, আর এটা ছিল 9.6%। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তার ভ্যালু ছিল 3.67%, আর এইটার ভ্যালু ছিল 11%। তাহলে এইটার রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামে আমি রূপান্তর করছি। এবার দেখো ফার্স্ট কথা চিন্তা করো, এই বিন্দুতে ফল্ট হয়েছে, এই বিন্দুতে যদি একটা ফল্ট হয় তাহলে কি করতে হবে আমাকে, এই অংশটা আমি বলেছিলাম যে এই অংশটা নেগেটিভ চিন্তা করবে, এই অংশটা নেগেটিভ। তবে নেগেটিভ মানে কি, এইটুকু কার সাথে যুক্ত, এটা একটা আর্থের সাথে যুক্ত, তাই না? আবার এইটাও সেম অবস্থা, এটা কি একটা আর্থের সাথে যুক্ত, তার মানে এইটা আপনাকে একত্রে আমি আর্থ করে দিতে পারি, কেমন? তাহলে এখন চিন্তা করো তো, যখন এই বিন্দুতে ফল্ট হয়েছে তখন তার আগ পর্যন্ত রিঅ্যাকট্যান্স এই অংশটুকু না, তাহলে এই অংশটুকুর হিসাব কিন্তু তখন আসবে, মানে F1 বিন্দু যখন আমি ক্যালকুলেশন করব তখন আসবে এই অংশটুকু, আবার F2 যখন চিন্তা করব তখন আসবে এই অংশটুকু, তার সাথে আবার এই অংশটুকু, ওকে। তাহলে আমি F1 বিন্দুতে ক্যালকুলেশন করছি, F1 বিন্দুতে রিঅ্যাকট্যান্সের মান কত, F1 বিন্দুতে রিঅ্যাকট্যান্স বলতে মোট রিঅ্যাকট্যান্স কত হতে পারে বলো? এইটা কিন্তু পরস্পর সিরিজ হলে কি সরাসরি যোগ, তাই তো? তাহলে আমি সরাসরি যোগ করলে কি পাবো, আমি এটাকে দেখো পার্সেন্টেজ, আমি একটু কি লিখছি, পার্সেন্টেজ অফ রিঅ্যাকট্যান্স টি, টোটাল ধরতে পারি, অথবা এক্স লিখলেও চলবে, যেটুকু আমরা বুঝবো। এটা কি হবে, এই দুইটা আছে সিরিজে, তার মানে 13.33, তার সাথে সিরিজ হলে সরাসরি যোগ, তাই না, 5.33 এটা। এখন দেখো আবার এরা দুজন কিন্তু সিরিজে ছিল, তার মানে এরা দুজন কি ছিল, 12 প্লাস 9.6, এরা সিরিজ এবং এরা সিরিজ, কিন্তু পুরাটার সাথে কি একজন একজনের সাথে কি অবস্থা আছে, প্যারালালে যুক্ত, তার মানে মাঝে চিহ্ন কি থাকবে, প্যারালাল। তাহলে এইটুকু যদি ক্যালকুলেশন করো, টোটাল 18.66 21.6, তাহলে টোটাল যদি প্যারালাল করো তোমরা ক্যালকুলেশন করে, এর ভ্যালু পাবে 10। শতকরা রিঅ্যাকট্যান্সের মান কত, এই F1 বিন্দুতে 10। তাহলে এখন আমি এখান থেকে কি বের করতে পারবো, শর্ট সার্কিট কেভিএ, কারণ শর্ট সার্কিট কেভিএ এর জন্যই আমার এই ভ্যালুটা দরকার ছিল। শর্ট সার্কিট কারেন্ট যদি বলতো তাহলে জাস্ট একটা স্টেপ বেশি করতে হতো, সেই কাজটা হচ্ছে ফুল লোড কারেন্টটা বের করতে হতো। যেহেতু শর্ট সার্কিট কেভিএ বের করতে বলছে, কারেন্টের কথা বলা হয়নি, তাই এখানে ফুল লোড কারেন্ট বের করার কোনো প্রয়োজন নেই। জাস্ট কি করবো আমরা, এই শতকরা রিঅ্যাকট্যান্সটা বের করে, এখন আমার কাজটা হচ্ছে কি শর্ট সার্কিট কেভিএ বের করা। দেখো শর্ট সার্কিট কেভিএ কিভাবে বের করি, কেভিএ শর্ট সার্কিট কিভাবে করতে হবে, এখানে হচ্ছে কেভিএ বেস ইনটু উপরে 100, আর নিচে হচ্ছে পার্সেন্টেজ অফ কি এক্স। তাহলে এইটুকুর মধ্যে মান বসিয়ে দিলে আমি পেয়ে যাব, বেস কেভিএ কত 8000 ইনটু 100, আর নিচে কত 10, ক্যালকুলেশন করলে মান আসবে 80,000 কেভিএ। তাহলে এটা হচ্ছে F1 বিন্দুতে অর্থাৎ ফল্ট 1 বিন্দুতে শর্ট সার্কিট কেভিএ এর ভ্যালু। এখন শিক্ষার্থী লক্ষ্য করো, যখন F2 বিন্দুতে আসবে তাহলে এইটুকুও তো কি হবে, তাদের সাথে যুক্ত হবে। দেখো তো এইটা এবং এইটা পরস্পর যখন কি যুক্ত হলো, প্যারালালে যুক্ত হইলো, তখন কি একটা লাইনে রূপান্তরিত হইলো। তার মানে বলছি দুইটা যখন একত্রে যুক্ত হইলো তখন এটা কেমন হয়ে গেল একটু লক্ষ্য করো। তোমরা সিরিজ প্যারালাল জানো, তারপর জাস্ট দেখাচ্ছি। দুইটা মিলে কি হলো, এরকম হয়ে গেল, পুরাটা একটা রিঅ্যাকট্যান্সে রূপান্তরিত হয়ে গেল।
ওকে, এটা হচ্ছে F1 বিন্দু, এটা ছিল কি F2 বিন্দু। এখন আর F1 বিন্দু আমার বিবেচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি F2 বিন্দুতে কাজ করছি। ওকে, তা দেখো এই টোটাল যে প্যারালাল অংশটুকু ছিল তার রিঅ্যাকট্যান্স আমি কত পেয়েছিলাম? 10%। তার মানে এখানে হচ্ছে 10%। এখন দেখো আমি পুরাটার কি বের করব? রিঅ্যাকট্যান্স বের করব। কিভাবে বের করব পুরাটার রিঅ্যাকট্যান্স? এই রিঅ্যাকট্যান্স আবার ওই যে একটা রিঅ্যাকট্যান্স, তাহলে দুইটা রিঅ্যাকট্যান্স পরস্পর সিরিজে আছে, সরাসরি যুক্ত হবে। তার মানে আমি বলতে পারি F2 বিন্দুতে রিঅ্যাকট্যান্স নির্ণয়। দেখো এটা আমি একটা ডায়াগ্রাম দিয়ে রাখি, এই দুইটা সরাসরি যুক্ত হবে। সরাসরি যুক্ত করলে কত হবে? 10 আর 11 21। তার মানে এরকম দেখো, এটা হলো 21%, কিন্তু এর সাথে কি আছে? একটা রেজিস্ট্যান্স কিন্তু এখন আছে 3.67%। এটা আমি উপরে লিখতে পারতাম, একটু উপরে লিখি 3.67%। এখন টোটাল যদি মান বের করতে চাই কি করতে হবে? রেজিস্ট্যান্সের সাথে রিঅ্যাকট্যান্স সরাসরি যোগ হয় না, কিভাবে? ভেক্টর যোগ করতে হবে। ভেক্টর যোগ কিভাবে? দেখো পার্সেন্টেজ, এটা কিন্তু এখন আর কি বলবো না, রিঅ্যাকট্যান্স বলবো না, এখন আমি বলবো F2 বিন্দুতে ইম্পিডেন্স নির্ণয়। কেন ইম্পিডেন্স? ইম্পিডেন্স নির্ণয়, কারণ এখানে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স দুইটা আছে। এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স দুইটা একত্রে যুক্ত করলে কি পাওয়া যায়? ইম্পিডেন্স। তাহলে এখান থেকে আমি চাইলে দেখো এইটাকে যদি ইম্পিডেন্স বের করতে চাই কি করতে হবে? এটাকে r স্কয়ার করতে হবে, ওটাকে কি করতে হবে? x স্কয়ার করতে হবে, ওটা রুট ওভার দিতে হবে। ওকে, তাহলে আমি এটা এখানে নির্ণয় করি। r এর ভ্যালু কত? r এর ভ্যালু আছে 3.67 হোল স্কয়ার ইনটু, সরি প্লাস হবে, প্লাস x এর ভ্যালু কত? 21। তাহলে 21 স্কয়ার এবং রুট ওভার। টোটাল ক্যালকুলেশন করলে এর মান আসবে 21.32 অর্থাৎ 21.32। ওকে, এটুকু হচ্ছে মোট পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স। এখন যদি আমি শর্ট সার্কিট এমবিএ বের করি, কেভিএ F2 বিন্দুতে এই ইম্পিডেন্স নির্ণয় আমি এখানে লিখছি, কিন্তু ইম্পিডেন্সটা বের করছি কিন্তু ওই জায়গায়, ঠিক আছে? ওইটা মূলত এখানে দিও, আমি ওখানে সুযোগ পেলাম তাই লিখে ফেললাম আর কি। আচ্ছা, তাহলে কি লিখবো? F2 বিন্দুতে এখন ইম্পিডেন্স না, F2 বিন্দুতে কি নির্ণয় করছি আমি এখন? শর্ট সার্কিট কেভিএ। F2 বিন্দুতে কেভিএ SH নির্ণয়। ফর্মুলাটা কি হবে? KVA SH equals to KVA base into 100 পার্সেন্টেজ অফ Z। এখানে কিন্তু x না, এই কথাটা অবশ্যই মাথায় রাখবে। এটা ছিল 8000 ইন্টু 100, আর Z এর মান পেয়েছিলাম আমরা কত? 21.32। তাহলে এটা ক্যালকুলেশন করে মান পাবে 37,523.46 kVA। তাহলে এইটা হচ্ছে F2 বিন্দুতে শর্ট সার্কিট কেভিএর মান। শিক্ষার্থীরা, ধৈর্য সহকারে তোমরা গাণিতিক সমস্যাটা সমাধান করার জন্য ধন্যবাদ সবাইকে।